শুরু করি আমার সফর নিয়ে, যেহেতু আর পরে যেটা বললেন আপনি লেখাটা আমি দেখছি, ওটা পড়েছিও, তো ওটা নিয়ে দু একটা, যেহেতু মামলা চলছে আমি কোনো কমেন্ট করতে চাই না, তবে একটা প্রশ্ন তাদেরকে করতে পারেন যে হোক ইউরোপ হোক যে কোনো দেশে কেউ যদি বছরের পর বছর কি দেয়, কি ব্যবস্থা সেই সরকার যদি ট্যাক্স ফাঁকি দেয় কি ব্যবস্থাটা তারা নেয়, তার উত্তর কিন্তু এরা দেয়নি। দ্বিতীয়ত, শ্রমিকদের অধিকার নিয়ে এত কথা হয়, কিন্তু সেই শ্রমিকদের ফান্ডের টাকা কেউ ব্যবসা করলে ব্যবসার 5% ওই ফান্ডে দিতে হয়, এবং সেই শ্রমিকদের অর্থ যদি কেউ মেরে খায়, না দেয়, তাদের পাওনাটা যদি না দেয়, তার বিরুদ্ধে তাহলে এরা কি ব্যবস্থা নেবে, কি ব্যবস্থা নেবে? ইউনিসের বিরুদ্ধে আমরা বা আমাদের গভর্নমেন্টকে লাগেনি, বরং আপনাদের মনে আছে একটা কথা, গ্রামীণ ব্যাংকটা তৈরি করেছিল জেনারেল এরশাদ সাহেবের আমলে। একজন এমডি খোঁজা হচ্ছিল, তখন ডক্টর ইউনূসকে এনে সেই ব্যাংকের এমডি করা হয়। এই ব্যাংক কিন্তু তার নিজের করা না, সে সেখানে এমডি হিসেবে চাকরি করত, একজন এমডি হিসেবে চাকরি করতেন এবং বেতন তুলতেন। এটা আর গ্রামীণ ব্যাংকটা হচ্ছে সরকারের সংবিধিবদ্ধ সংস্থা, ওই টাকা বেতন সব কিন্তু সরকারের পক্ষ থেকেই দেওয়া হতো, সরকার কেউ বাইরে গেলে জিও নিয়ে যেতে হতো। সেই চাকরিরত অবস্থায় হ্যাঁ সেটাকে তিনি নিজে করি এমন ভাবে প্রচার করছেন যে ওটা যেন ওরা নিজেরই করা। ওই ব্যাংকের আইনে ছিল যে 60 বছর বয়স পর্যন্ত একজন এমডি থাকতে পারে চাকরিতে, 60 বছরের উপরেও আরো 10 বছর সে বিনা মানে আইন ভঙ্গ করেই ছিল। যখন বাংলাদেশ ব্যাংক এই জিনিসটা তার নজরে আনে এবং তাকে আমাদের তদন্ত অর্থমন্ত্রী আমাদের মুহিত সাহেব এবং আমার পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী সাহেব তাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনার তো বয়স হয়ে গেছে, ইতিমধ্যে 10 বছর বেশি আপনি ইললিগালি এখানে আছেন, আপনি এখানে উপদেষ্টা হিসেবে থাকেন, কিন্তু তিনি এমডি পদ ছাড়বেন না, এমডি পদ তাকে রাখতেই হবে। এবং ডক্টর ইউনূস কিন্তু আমাদের সরকারের বিরুদ্ধে, অর্থমন্ত্রীর বিরুদ্ধে এবং গভর্নর বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে দুইটা মামলা করেন। এ কথাটা তো সেই পত্রিকালারা লেখেনি, দুইটা মামলা করে এবং দুটো মামলাই হেরে যায়। কারণ হেরে যায় এই কারণে যে সেখানে কিন্তু মামলা কিন্তু কখনো সরকার করেনি, আর এখনো তার বিরুদ্ধে যে মামলা এটা কিন্তু সরকার করেনি। গ্রামীণ ফোনের ব্যবসাটা আমি তাকে দিয়েছিলাম, এটাও মনে রাখা উচিত। গ্রামীণ ফোনের ব্যবসাটা তাকে আমি দিয়েছিলাম, কারণ গ্রামীণ ব্যাংক তার আমলে প্রায় ক্লাপস করে যাচ্ছিল। তখন আমার সরকার, আমি নিজে প্রথমে 100 কোটি টাকা, এরপরে 200 কোটি টাকা, তারপরে আরো 100 কোটি টাকা, এই 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে আমরা সরকারের পক্ষ দিয়ে ব্যাংকটাকে চালু রাখতে তাকে সহায়তা করি। তখন উনি প্রস্তাব দেন যে এই গ্রামীণ ফোন একটা ফোনের ব্যবসাটা পেলে এর যে প্রফিটটা হবে সেটা গ্রামীণ ব্যাংকে জমা হবে এবং সেটা দিয়ে ব্যাংক চলবে। তাকে জিজ্ঞেস করা উচিত আজ পর্যন্ত ওই গ্রামীণ ফোনের একটি টাকাও গ্রামীণ ব্যাংককে দেওয়া হয়েছে কিনা, দেওয়া কিন্তু হয়নি। শুধু এখানেই না, গ্রামীণ ব্যাংকের জন্য অনেক বিদেশ থেকে অনেক সময় অনেক অনুদান এসেছে, তার কয়টা টাকা গ্রামীণ ব্যাংকে গেছে, প্রতিটি সময় ওটা দিয়ে নতুন একটা ব্যবসা খুলে নিয়ে গেছে, ব্যবসা খুলে ব্যবসা করেছেন, কিন্তু কোনো ট্যাক্সই দেননি। এবং সে যে ট্যাক্স ফাঁকি দিয়েছে এটা তো তার নিজেই প্রমাণ করেছেন, কারণ তার বিরুদ্ধে যখনই মামলা হয়েছে, এটা বিদেশের নিয়ম আছে, যখনই মামলা হয়েছে তখন তিনি কিছু টাকা শোধ দিয়ে বসে আছে। তো যখনই কিছু টাকা শোধ দিলে তো প্রমাণ হয়ে গেল যে সে ট্যাক্স ফাঁকি দেয়। এমনকি ওই টেলিডর মানে গ্রামীণ ফোন, সেখান থেকেও কয়েক দফা তার কাছ থেকে এভাবে টাকা আদায় করা হয়েছে। আর লেবারদের
লেবারদের যে ওয়েলফেয়ার ফান্ডের টাকা দেয়নি 2006 সাল থেকে একটি পয়সাও দেয়নি। তখন লেবাররা মামলা করেছে, মামলা কিন্তু সরকার করেনি। লেবাররা লেবার কোর্টে মামলা করছে, সেই মামলায় সে শাস্তি পেয়েছে। এখানে আমার কি দোষ? বরং আজকে তিনি যে উঠেছেন সেখানে সবথেকে বেশি সহযোগিতা তো আমি করেছিলাম। তার মাইক্রো ক্রেডিট সামিট, মাইক্রো ক্রেডিট ইন্টারন্যাশনালি খুব গ্রহণযোগ্য ছিল না। তো আমি কো চেয়ার হিসেবে অংশগ্রহণ করি, জাতিসংঘে প্রস্তাব আনি এবং আমি সবাইকে বুঝাই। কারণ আমি ভাবতাম যে এটা বোধহয় খুব ভালো, মানুষের খুব দারিদ্র্যমুক্ত করে। কিন্তু ধীরে ধীরে পরবর্তীতে আমি দেখলাম যে এটা দারিদ্র্যমুক্ত না, এটা দারিদ্র লালন পালন করে। আর ওই গরিব মানুষগুলি দিন রাত কাজ করার পর যে উচ্চ হারে সুদ দিতে হয়, প্রথম সুদ সেটা যখন দিতে পারে না তখন আরেকটা লোন দিয়ে ওই আগে লোন পূরণ করে তারপরে তাকে সে মানে আবার সে দ্বিগুণ সুদের হার পড়লে করতে করতে প্রায় 40-45 ভাগ সুদ দিতে হতো তাদেরকে। অনেকের এমনকি যশোরে যে একটা এলাকায় হিলারি ক্লিন্টনকে নিয়ে যে সমস্ত পরিবারকে মাইক্রো ক্রেডিট দিয়েছিল, সে পরিবারগুলি কোথায় এখন? খোঁজ করেন। জমি জবা সব বেঁচে দিয়ে ওখান থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়, অনেকে আত্মহত্যা করেছে এই সুদের চাপে। আমি তাকে টাকা দিয়ে বলছিলাম যে এত সুদ না নিয়ে তারা যেন একটু সহনশীল করে দেয় মানুষকে, যে মানুষ সত্যিকার যেন দারিদ্র থেকে উঠে আসতে পারে। এতই যদি করে থাকে যে দারিদ্র বিমোচন হলো না কেন বাংলাদেশে? দারিদ্র বিমোচন করলাম তো আমি। আজকে 41.6 ভাগ থেকে নামিয়ে আমি 18.7 ভাগে নামিয়ে এনেছি এই মাত্র 15 বছরে। সে ক্রেডিটও নেয়, সেটাও কেউ কোনো কোনো এরকম আপনার আন্তর্জাতিক সংস্থা লিখে ফেলে এটা ওই গ্রামীণ ব্যাংক ব্র্যাক অমক সমক করে ফেলেছে। তো আমার প্রশ্ন যে আওয়ামী লীগ শেখ হাসিনা ক্ষমতা আসার আগে কত দারিদ্র্যের হার ছিল, আর শেখ হাসিনা আসার পরে কত কমেছে সেটা একটু হিসাব করে বলুক না। মাথাপিছু আয় কত ছিল, এখন কত বেড়েছে? গৃহহীন ভূমিহীন মানুষের সংখ্যা কত ছিল আর এখন কত কমেছে সেটা লিখুক। আবার লিখেছে ওখানে কি নোবেল প্রাইজের জন্য নাকি তার সাথে আমার সাথে কারো দ্বন্দ্ব নেই, আর আমি জীবনেও নোবেল প্রাইজের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নাই। কারণ আমার লবিস্ট রাখার মতো টাকাও নেই, পয়সাও নেই, আর আমি কখনো এটা চাইনি। হ্যাঁ, পার্বত্য চাপ শান্তি চুক্তি হওয়ার পরে শুধু আমার দেশ না, দেশে বিদেশে অনেক নোবেল আমার জন্য লিখেছে। আমি তো কখনো তদবির করতে যাইনি, কারোর কাছে বলতেও যাইনি। আমি তো কি পেলাম না পেলাম ওটা নিয়ে আমি কখনো, ওগুলো আমার মাথার মধ্যেও নেই। কারণ শান্তি এখন যিনি অর্থনীতি নিয়ে কাজ করলেন, ব্যাংকের একজন এমডি, সে যখন একটা নোবেল প্রাইজ পায় তার সাথে আমি কন্টেস্ট করতে যাব কেন? পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি আমি করেছি। পৃথিবীতে যত শান্তি চুক্তি হয়েছে খুঁজে বের করেন, শান্তি চুক্তি হয়েছে কয়েকটা অস্ত্রধারী আত্মসমর্পণ করেছে। আমি পার্বত্য চট্টগ্রামে শুধু শান্তি চুক্তি করিনি, 1800 জন তাদের অস্ত্রধারী ক্যাডার তারা আমার কাছে অস্ত্র সারেন্ডার করেছে। আমি তাদের সকলকে সামাজিকভাবে আর্থিকভাবে পুনর্বাসন করেছি। 64,000 শরণার্থী ছিল ভারতে, আমি সকলকে ফিরিয়ে এনেছি, তাদেরকে আমি প্রতিষ্ঠিত করেছি। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করার ফলে আজকে সেখানে ব্যাপক উন্নয়ন হয়েছে। এর আগে কি অবস্থা ছিল? শেখ হাসিনা ক্ষমতা আসার আগে পার্বত্য চট্টগ্রামে কতজন যেতে পারতেন? এখানে যদি কেউ বিদেশে যদি আমার নামে প্রস্তাব দেয়, আমরা তো ছুটে যাইনি তাদের কাছে। আমার কাছে অনেকে আসছে, আমার নাম না, আমার সমস্ত পুরস্কারের দরকার নাই। আর এই পুরস্কার আমি দেখেছি এটা আন্তর্জাতিকভাবে যারা পায় এখানে কোনো তাদের কতটুকু অবদান সেটা না, এখানে আলাদা একটা রাজনৈতিক একটা উদ্দেশ্য থাকে, কাজে ওর মধ্যে আমার কোনো আকাঙ্ক্ষা নেই। আর বলে দিল যে ওটা নিয়ে নাকি আমি ওনাকে মানে জেলাসি বা ওনাকে ওনার উপরে মামলা করছে তার লেবাররা।
এবং প্রত্যেক এলাকায় লেবাররা যখন তাদের দাবি পেশ করেছে, দাবি পেশ করার সাথে সাথে তাদের প্রমোশন হয়েছে, তাদেরকে স্যাক করে দিয়েছে, সবাই মামলা করেছে। আমি তো জানতামও না যে এটা, এবং লেবার কোর্টের মামলা শাস্তি পেয়েছে। তো লেবারদের কি কোনো অধিকার নাই? যারা এত লেবার নিয়ে কথা বলে, মানবাধিকারের কথা বলে, এত কিছু বলে, তারা কোথায় এখন? তারা চুপ কেন? তারা কি এই লেবারদের পাশে এসে দাঁড়িয়েছে? দাঁড়ায়নি। লেবারদের ন্যায্য পাওনা একজনে মেরে খাচ্ছে, চুরি করে খাচ্ছে, সেটা বলেছে কখনো? আর আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, ইংল্যান্ড, কেউ যদি ট্যাক্স ফাঁকি দেয়, সাথে সাথে তাকে অ্যারেস্ট করবে, তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করে দেবে। এটাই তাদের নিয়ম। তো সেটা দেখে না কেন যে যিনি সমানে ট্যাক্স ফাঁকি দিয়ে যাচ্ছেন, আর প্রতিবার তার উপরে মামলা দিয়ে তার কাছে আদায় করতে হচ্ছে। যারা লিখেছেন তারা এই অনুসন্ধানটা একটু করুক। এবার আরো অনেক বিষয় আছে, আমি সব বলতে চাই না, আমি এটা বলতেও চাইনি কখনো। পলিটিক্যাল পার্টি করতে গেছিল, সেটাও লিখেছে। যখন সেই 2007 সাল, তখন পলিটিক্যাল রাজনৈতিক দল করতে গেল, তাহলে ব্যর্থ হলো কেন? রাজনৈতিক দল করতে পারলো না কেন? সে যদি গ্রামের মানুষকে এত কিছু দিয়ে থাকে, তো সেই মানুষগুলো তো তার জন্য ঝাঁপিয়ে আসবে, আসবে না? আসেনি কেন? কারণ সুদের চাপে তারা মৃতপ্রায় ছিল, অসুস্থ, তারা সেই জন্য তাকে কেউ সাড়া দেয়নি। সেখানে সে ব্যর্থ হয়েছে, তো সে দায়িত্ব কি আমার? আমি তো এখন জেলে। আমাকে অ্যারেস্ট করার পরে তিনি তো ক্যাচগার সরকার এবং প্রেসিডেন্টকে AA+ দিয়ে আসছে। আমার বিরুদ্ধে একটার পর একটা মামলা। আমি তো বলছি, আমি যখন বিদেশে আমার বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছিল, যখন আমি শুনছি আমার বিরুদ্ধে মামলা, ওয়ারেন্ট, আমি বলছি আমি এখনই দেশে ফিরে যাব, দেশে ফিরে যাব এবং আমি মামলা মোকদ্দমা, তখন আমাকে দেশে আসতে দেবে না। আমি তো জোর করে এসেছি। আমার সাথে তো এই তুলনা করা যায় না। তিনি একটা ব্যবসায়ী, যে তার কথা বেঁচে খায়। এখন আরেকটা প্রশ্ন আমার, আমি কখনো কিছু বলিনি এ পর্যন্ত, এই যে বিদেশে বিদেশে এত বিনিয়োগ করে বেরিয়েছে, টাকাটা কোত্থেকে আসছে? কার টাকা? কিভাবে কামাই করেছে এই টাকাটা? এটা বিনিয়োগ কিভাবে হলো? সে প্রশ্নটা কি কেউ করেছে কখনো? কাদের টাকা? সে জবাবটা দিক। একটা সরকারি চাকরি, মানে একটা সংবিধিবদ্ধ সংস্থায় চাকরি করার অত অবস্থায় সে বাইরে বিদেশে ব্যবসা করে, আমাদের আইন কি বলে? তারপর তাকে সবাই মিলে মানে আমরা তুলেছি, এটা ঠিক। তা এখন সবকিছু দোষ আমার, কারণ আজকে সব থেকে বেশি যাকে আমি দিলাম তার গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক যখন অচল হয়ে গেছে, সম্পূর্ণ গ্রামীণ ব্যাংক শেষ হয়ে যাচ্ছে, সেই 96, 97 সাল, 98 সাল, 98, 79 সাল, ওই 98, 79 সেই সময়, 89, মানে কত, হ্যাঁ 99, 98, 99 সাল, এই 98, 99 সাল যখন আমার বন্যা, 3 মাস ধরে বন্যাতে আমরা সেই পর্যদস্ত অবস্থা, কিভাবে মানুষকে বাঁচাবো সেই সে ব্যস্ত। সেই সময় গ্রামীণ ব্যাংক বসে যায়, তখন যদি 400 কোটি টাকা দিয়ে ব্যাংক আমি রক্ষা করে দিয়েছি, এটুকু কৃতজ্ঞতা তো মানুষের থাকা দরকার। আর তাকে যে টেলিনরের সাথে পার্টনারশিপে যে ব্যবসাটা আমি দিলাম, ফোনে আমাকে বললো গ্রামের মেয়েদেরকে ফোন দেবে, সেই ফোন দিয়ে মেয়েরা অর্থ উপার্জন করবে। কয়টা আমি অর্থ উপার্জন করতে পেরেছি? নিজের ফোন দিয়ে বিল ক্লিন্টনের সবাই মহিলাদের এনে বসিয়েছে, যা শিখেছে তাই তারা বলে দিয়ে বলছে, স্যার কই, স্যারের ফোনটা ফেরত দিতে হবে। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে বলে এটা আপনার ফোন, আমি ফোন কোথা থেকে পাবো? আমেরিকান এম্বাসিতে অনুষ্ঠান হয়েছিল, যারা অনেক সাংবাদিক যারা ছিলেন নিশ্চয়ই মনে থাকার কথা। এই তো জিনিস, তো এই জিনিস আমি আর কি বলবো। আর সব থেকে বেশি যে করে তার বিরুদ্ধে এখন উনি জিবাদ দিয়ে বেড়াচ্ছেন। ওনার সঙ্গে ওনাকে যে ওনার আমার জেলাসি করার কি আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে। আমেরিকা ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। সব থেকে বেশি আজকে আর্থিক সুবিধা থেকে সবকিছু পেয়েছে তো আমার হাত থেকে।
ওয়াশিংটনে তার মাইক্রো ক্রেডিটে কেউ অংশগ্রহণ করে না। আমি গেছি, সেখানে হিলারি ক্লিন্টন এসছে, কুইন সোফি এসছে, হ্যাঁ, আমরা তাকে খুবই প্রমোট করেছি, এটা ঠিক। তার কথাটা হচ্ছে উপকারীরা বাগে খাক, যাতে উপকারটা স্বীকার করতে না হয়, এটাই তো বাস্তবতা। যা এখন এখন ওনার পয়সা আছে, উনি লেখাচ্ছেন। এই যে কতজন নোবেল লয়েড সহ তাদের যে বিবৃতিটা, এই বিবৃতিটা কি বিবৃতি? এটা তো বিজ্ঞাপন। তো উনি যদি এতই পপুলার হবে, তার বিজ্ঞাপন দিয়ে এতজনের ইয়ে করতে হবে কেন, নাম দিতে হবে কেন? তার জন্য সারা পৃথিবী ঝাঁপিয়ে পড়বে। কেউ তো আমাকে একজনও কেউ বললো না, কেউ তো বললো না। সে কথাটা একটু চিন্তা করে দেখেন। আমি আমার একটা মামলা চলছে, আমি জানি না এটা সাবজুডিস হবে কিনা, আমি কথা বলতে চাই না, কিন্তু যেহেতু প্রশ্ন করেছে, আমার মনে দুই চারটা কথা না বললে মানুষ বোধহয় ভুল বুঝতে থাকবে। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না, আর সেটাই আমার গর্ব, সেটাই আমার গর্ব। প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার, কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি। তার জন্য অনেকবার ক্ষমতা আসতেও পারিনি, আমার কিচ্ছু আসে যায় না। আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা, আর দেশের মানুষের মাথা যেন উঁচু থাকে, আমার সবসময় সেটাই কাজ। আমি এর কাছে ধর্ণা দিয়ে বেড়াই না, কারণ এখন জায়গায় জায়গায় দুয়ারে, হ্যাঁ, এখন যে মামলা সাজাপ্রাপ্ত আসামি, সে তাই সাজাপ্রাপ্ত আসামির পক্ষে এত কথা লেখে কিভাবে? ওই সাংবাদিককে জিজ্ঞেস করেন। সে যে কনভিক্টেড, এবং সেটাও লেবার কোর্টে, সরকারের কোর্ট না, লেবার কোর্টে। আইএলও কনভেনশন এবং প্রোটোকলে আমরা সিগনেচার করেছি, আমরা লেবারের স্বার্থ রক্ষা করতে বাধ্য। এখানে আমাদের কিছু করার নেই। গেল। আসেন ব্যাংকিং সেক্টর নিয়ে। আমাদের আমলে আমরা